নমস্কার, ঠিক দুপুর আড়াইটে আবার চলে এসেছি আমি অয়ন নিউজ 18 বাংলার স্টুডিওতে। একেবারে আগামী 1.5 ঘন্টা গুরুত্বপূর্ণ সমস্ত খবরাখবর নিয়ে থাকবো, বিভিন্ন রাজনৈতিক খবর এবং দুর্নীতির খবর। গতকাল সন্ধে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন সরকারি হাসপাতালে ক্যাথিটার দুর্নীতি, ক্যাথিটারে সংক্রমণ, সেখান থেকে বেরিয়ে এলো দুর্নীতি। কি সেই ক্যাথিটার? এই ক্যাথিটার সে ক্যাথিটার নয়, এই ক্যাথিটার হচ্ছে ভেনাস ক্যাথিটার। এই ক্যাথিটারে অর্থাৎ এই ক্যাথিটার দিয়ে ওষুধ, ধমনীতে ওষুধ প্রয়োগ করা হয়। ক্যাথিটার কখন ব্যবহার হয়? ওপেন হার্ট সার্জারি, প্রস্টেট সহ বিভিন্ন বড় এবং জটিল অস্ত্রোপচার ক্যাথিটার ব্যবহার হয়। আর সেই ক্যাথিটার এই দুর্নীতি, যে দুর্নীতি গতকাল আমরা দেখিয়েছি, একেবারে খোলা বাজারে যাওয়া থেকে খোলা বাজারে যাওয়ার জিনিস, সেটাও যাচ্ছে সরকারি হাসপাতালে। খোলা বাজারে গেলে তো আরো মারাত্মক, রোগীর গলা বা কুচকি দিয়ে চ্যানেল তৈরি করে সেন্ট্রাল ভেনাস লাইন ক্যাথিটার ঢুকিয়ে ওষুধ দেওয়া হয়। এবার তদন্ত চলছে, তদন্তে কি উঠে আসছে স্বাস্থ্য ভবনেই দুর্নীতির চাই। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি তদন্তে উঠে আসছে এখনো পর্যন্ত, কি মনে করা হচ্ছে? স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে গতকাল থেকেই, এবং পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা তদন্ত শুরু করেছে। 9 সদস্যের তদন্ত কমিটি, এবং সেই তদন্ত যেটা উঠে এসেছে কার নির্দেশে, কিভাবে এই সংস্থা, যে সংস্থা হাতিবাগানের একটি ডিস্ট্রিবিউটার সংস্থা, তারা কি করে এই সেন্ট্রাল ভেনাস লাইন ক্যাথিটার সরবরাহের দায়িত্ব পেল, এবং যে ক্যাথিটার তারা সরবরাহ করেছিল সেটা সেন্ট্রাল মেডিকেল স্টোরে, সেখানে কেন দেখা হয়নি, গুণমান খতিয়ে দেখা হয়নি। এবং একই সঙ্গে সেটা যখন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের বেশ কিছু সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে গেল, সেখানকার স্টোর রুমগুলো, সেখানকার যারা কোয়ালিটি কন্ট্রোল করে, তারা কেন খতিয়ে দেখলো না। এবং এখানেই মনে করা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের কোনো কেষ্ট বিষ্টু তিনি জড়িত রয়েছেন। তিনি বা তারা, অর্থাৎ কেউ বা কারা স্বাস্থ্য দপ্তরের আরো একটু পরিষ্কার ভাবে তোমার কাছে জানতে চাইবো। তার আগে একটা বক্তব্য শোনাবো, যে এই যে কেষ্ট বিষ্টু বলছো, এই কেষ্ট বিষ্টুরা কেন জড়িত, কিভাবে জড়িত, কি মনে করা হচ্ছে, কেন মনে করা হচ্ছে কোনো কেষ্ট বিষ্টু জড়িত? অভিজিৎ। নিঃসন্দেহে মনে করা হচ্ছে, কারণ স্বাস্থ্য দপ্তর যে তদন্ত শুরু করেছে, তাদের খুব পরিষ্কার তদন্তের প্রথমেই যেটা উঠে আসছে যে কিভাবে, কার নির্দেশে এই ক্যাথিটার কিভাবে মানে সেন্ট্রাল মেডিকেল স্টোর নিল। কারণ যে আন্তর্জাতিক সংস্থা এই ক্যাথিটার দীর্ঘদিন ধরে সরবরাহ করছে, সেই আন্তর্জাতিক সংস্থা তারা চুপ করে রইল, তাদের যারা কলকাতার প্রতিনিধি তারা চুপ করে রইল। এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর থেকে কিভাবে একটা স্থানীয় ডিস্ট্রিবিউটার তাদেরকে এইরকম একটা গুরুত্বপূর্ণ ক্যাথিটার অভিজিৎ, তার মানে কেষ্ট বিষ্টু শুধু নন, এই যে মানটা তো পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় তো তার মানে স্বাস্থ্যকর্মীরাও জড়িত একাংশ। নিঃসন্দেহে সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীরা জড়িত রয়েছে, এক শ্রেণীর অসাধু কর্মচারীরা তারা জড়িত রয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ, SSKM, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, টালিগঞ্জ, MR বাঙ্গুর সহ বিভিন্ন হাসপাতালের যে স্টোর রুমগুলো আছে, সেখানকার কর্মীরাও এতে জড়িত রয়েছেন। এবং যে কারণে স্বাস্থ্য দপ্তর যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত সেন্ট্রাল মেডিকেল স্টোরের যা যা যন্ত্রপাতি আছে সেই সমস্ত গুণমান পরীক্ষা করা হবে। কোনোভাবেই রোগী পরিষেবার সঙ্গে আপোষ করা হবে না, এমনটাই দেখা যাক তদন্তে কোন কেষ্ট বিষ্টুর নাম উঠে আসে। ভাবতে পারছেন 4000-এর কিছু বেশি দাম এই ক্যাথিটারের। কত টাকায় বিক্রি হচ্ছে, কত টাকায় নেওয়া হচ্ছে? 1500 টাকা। দেখুন, ক্যাথিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী। ওপেন হার্ট সার্জারির মতো বড় অপারেশনে ক্যাথিটার ব্যবহার করা হয়। রোগীর গলা বা কুঁচকি দিয়ে চ্যানেল করে ভেনাস লাইন ক্যাথিটার ঢুকিয়ে ওষুধ দেওয়া হয়। কলকাতা মেডিকেলে এই ক্যাথিটার নিয়েই জালিয়াতি। কলকাতা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ক্যাথিটার দেওয়ার কথা একটি আন্তর্জাতিক সংস্থার, কিন্তু বাস্তবে তা হয়নি। অভিযোগ, মাসের পর মাস ধরে স্থানীয় সংস্থার ক্যাথিটার হাসপাতালগুলিতে সরবরাহ করা হয়েছে। শুধু কলকাতা মেডিকেল নয়, SSKM, MR বাঙ্গুর, বাঁকুড়া মেডিকেলের মতো হাসপাতালেও এই নিম্নমানের ক্যাথিটার গেছে বলে অভিযোগ। কলকাতা মেডিকেলে জালিয়াতি প্রকাশ্যে এসেছে।
আন্তর্জাতিক সংস্থা থেকে ভালো মানের ক্যাথিটার সরকারি হাসপাতালগুলিতে যাওয়ার কথা, কিন্তু সরবরাহ করা হয়েছে স্থানীয় সংস্থার নিম্নমানের ক্যাথিটার। স্টোরগুলো যেখানে যেখানে আমাদের এই জিনিসগুলো থাকে সেগুলো একটু দেখা শুরু করলাম। করতে গিয়ে দেখা গেল যে আমরা সরকার যে গুণমানের ইনস্ট্রুমেন্ট বা ওই ডিভাইসেস অ্যালার্ট করেছেন আর আমি যা পাচ্ছি তার মধ্যে একটা ফারাক হচ্ছে। নিম্নমানের ক্যাথিটার ব্যবহারের ফলে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। প্রায় 6 মাস ধরে কলকাতা মেডিকেলে এরকম নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ। চিকিৎসকদের একাংশের দাবি, কয়েক মাস ধরে অপারেশনের সময় রোগীর ধমনীতে ক্যাথিটার ঢোকাতে গিয়ে সমস্যা হয়েছে। কখনো ধমনীতে জট পাকিয়ে গেছে ক্যাথিটার, কখনো আবার রক্তক্ষরণ হয়েছে। রক্ত জমাট বেঁধে গিয়ে অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়েছে। না, এটা খারাপ আমরা কি করে জানবো? যিনি যেই ডাক্তার ওটি করছেন তিনি ক্যাথিটার নিয়েই তো ঢুকেছেন, খারাপটা ডাক্তার বলতে পারবেন, আমরা তো আর ওটির ভেতরে ঢুকি না স্যার। আমরা স্বাস্থ্য ভবনকে সব জানাই, তাতে এটা পাওয়া গেছে যে সত্যি সত্যি কিছু সংখ্যক এরকম যেগুলো তুলনায় নিম্নমানের সেন্ট্রাল ভেনাস লাইন আমার এখানে স্টোরে ঢুকেছে, কিছু কিছু তার ইউজও হয়েছে। আন্তর্জাতিক সংস্থা থেকে এক একটি ক্যাথিটারের জন্য বরাদ্দ 4117 টাকা, আর কলকাতা মেডিকেলে স্থানীয় নিম্নমানের যে ক্যাথিটার সরবরাহ করা হয়েছে তার দাম 1500 টাকা বলে দাবি। কিন্তু হাতিবাগানের ডিস্ট্রিবিউটর সংস্থাকে ক্যাথিটার পিছু দেওয়া হয়েছে 4117 টাকায়। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, যার জন্য আমাদের চাপের ভুলে একজন জায়গা, সব জায়গা তো না, এক দু জায়গায় হয়তো ভুলমাল গেছে, ঠিক আছে। সেটা আমরা একেও বলেছি যে আমরা ওটা শর্ট আউট করে এটাকে রিকভার করার চেষ্টা করছি। ডিস্ট্রিবিউটর সংস্থার কর্ণধার যা বললেন তাতেও অনেকের উদ্বেগ বেড়ে গেছে। তার দাবি এই সব নিম্নমানের ক্যাথিটার খোলা বাজারে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আপনি খোলা বাজারে গিয়ে কিনলে হয়তো এরকম নিম্নমানের ক্যাথিটারই পেতাম। এতেই অনেকের প্রশ্ন, যে ক্যাথিটারের মান খারাপ সেটা বাজারে ছাড়া হয় কিভাবে? চিকিৎসকদের একাংশের অভিযোগ, প্রকাশ সার্জিক্যাল নামে ডিস্ট্রিবিউটর সংস্থা সরকার মনোনীত আন্তর্জাতিক সংস্থার সেন্ট্রাল ভেনাস লাইন ক্যাথিটারের বদলে একাধিক সরকারি হাসপাতালে স্থানীয় নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ সরকারি হাসপাতালগুলিতে যারা এই নিম্নমানের ক্যাথিটার মাসের পর মাস নিয়েছেন তারা কেন প্রশ্ন তুললেন না? ক্যাথিটার মাসের পর মাস নেওয়া হয়নি তাদের তরফেও বা কেন কেউ প্রশ্ন তুললেন না? তাহলে কি হাসপাতালের ইকুইপমেন্ট রিসিভিং বিভাগের কর্মীদের একাংশ এবং আন্তর্জাতিক সংস্থার স্থানীয় আধিকারিকদের একাংশ এই ক্যাথিটার জালিয়াতিতে জড়িত? এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্যাথিটার জালিয়াতির তদন্তে 9 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে কলকাতা মেডিকেল। স্বাস্থ্য দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিউজ 18 বাংলা। ক্যাথিটার দুর্নীতিতে নাম উঠে এসেছে বাঁকুড়া মেডিকেল কলেজে, আর সেই বাঁকুড়া মেডিকেল কলেজে দুষ্কৃতীদের দাপাদাপি নার্সিং হোস্টেলে। আর জিকরের মতো ঘটনার পরেও এই বাঁকুড়া মেডিকেল সম্মিলনী মেডিকেল কলেজে কি করে দুষ্কৃতী দাপাদাপি হয়, এটাই তো প্রশ্ন। দেখুন সেই ভাইরাল ভিডিও দেখুন, এক এক করে পালিয়ে যাচ্ছে এরা। কি করতে এসেছিল এরা নার্সিং হোস্টেলে? কি করতে এসেছিল? কেন এরকম নিচু প্রাচীর থাকে, নিচু পাঁচিল থাকে, আর তা টপকে নার্সিং হোস্টেলের ভেতরে ঢোকে? অবশ্যই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এরা কারা এবং নার্সিং হোস্টেলের যারা স্বাস্থ্যকর্মী তারা কি বলছেন? দেখো, এই যে তিনজনকে ঢুকতে দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিওতে, তারা কিন্তু তাদেরকে চিহ্নিত করা গেছে এমনটাই দাবি করছে হসপিটাল কর্তৃপক্ষ। তারা দাবি করছে যে কোনো মোবাইল কারো চুরি করেছে এবং পেশেন্ট পার্টির, এবং তারাই হয়তো চুরি করে চলে যাচ্ছিল এবং তাদের পেছনে আরও কিছু লোক ধাওয়া করেছিল। তারাই হয়তো এই নার্সিং হোস্টেল বা নার্সিং যেটা কলেজ রয়েছে সেখানে যদি ঢুকে গেছিল। কিন্তু এই যে নার্সিং হোস্টেল বা কলেজ, এগুলো সবগুলোই কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে। সেক্ষেত্রে হাসপাতালের যে চিকিৎসক
চিকিৎসকরা বারে বারে নিরাপত্তার অভাব বোধ করছিলেন। বারে বারে দেখা গেছে বাঁকুড়ার যে মেডিকেল কলেজ চত্বরেই থাকা বাঁকুড়ার যে আবাসিকদের যে হোস্টেল, সেখানেও কিন্তু প্রাচীর টপকে কয়েকদিন আগে পর্যন্ত ঢুকে গেছিল একজন, এবং তার পরবর্তীকালে যে ঢিলে ঢালা ছবি, সেটা যে পরিবর্তন হয়নি, এটা কিন্তু আরেকবার প্রশ্নচিহ্নের মুখে পড়লো নার্সিং কলেজ কর্তৃপক্ষ যেমন ভাবে সেরকম ভাবেই কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল একেবারেই প্রশ্নের মুখে তো পড়তেই হবে, কারণ বাঁকুড়া মেডিকেল সম্মেলনীতে ওই সময় উত্তাল হয়েছিল এবং নিরাপত্তার অভাব বোধ হয়েছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আবাসিক পড়ুয়ারা। আজকে আবার ওই রকম একটি ছবি উঠে এলো এবং সেটি ভাইরাল ভিডিও, দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবি। আতঙ্ক আশঙ্কা প্রকাশ করছেন, যদিও অধ্যক্ষ কি বলছেন, কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে দেখুন। কোনো সিকিউরিটি নেই এই সময়। খবর করে যেটা দেখা গেছে আর কি, পুলিশের সহায়তা কোনো একটি ছেলে মোবাইল চুরি করেছিল এই গাইনি বিল্ডিং এর এখান থেকে কারো, এবং মোবাইল চুরি করে সে লুকিয়ে বেড়াচ্ছিল। যাদের চুরিটা হয়েছে তারা তাদেরকে ট্রেস করতে পেরেছিল, ওখানটাতে আশ্রয় নিয়েছিল। পরে এরাও যখন গিয়েছিল, যারা ধরার জন্য বাইরে দাঁড়িয়েছিল, আলটিমেটলি এই ঘটনাটা ঘটেছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি যেভাবেই ঢুকুক, আমার যদি প্রাচীর টপকেই ঢুকুক আর ইয়ে ঢুকুক, সে আত্মরক্ষার জন্যই ঢুকুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য আরো প্রাচীরকে আরো উঁচু করে দেওয়া হচ্ছে, আরো গেট করে দেওয়া হচ্ছে। ওনারা একটা কমপ্লেন জানিয়েছেন এবং পুলিশের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার চলে যাব মেদিনীপুর মেডিকেল কলেজে। কেন হঠাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে? একটা কথোপকথন শুনুন, দেখুন। এই কি করছো এখানে? পেশেন্ট তোমার যাচ্ছে না, তুমি পেশেন্টকে ধরছো কেন? তুমি জোর করছো কেন? তুমি না কেন একবার করেছিলে, একবার করছো, আবার করছো কেন? তুমি কেন করবে এরকম? কার অনুমতি করছো তুমি? দেখি কি ডকুমেন্টস আছে দেখাও। দেখি তুমি কিসে কাজ করো, দেখাও দেখাও। কিসে কাজ করো, কিসে কাজ করো, কিসে কাজ করো? এটা তোলো দে, কার অনুমতি করছো এটা? তুমি আগেও তো করেছিলে, এর আগেও তোমার আমি খবর করেছিলে না আগে? তুমি না আগে করেছিলে, হ্যাঁ কি না বলো আগে? আমি গেটের বাইরে এখানে এখন কোথায় আছো? এখানে গেটের বাইরে এখন কোথায় আছো তুমি? এখন গেটের বাইরে আছো, ভিতরে আছো? হসপিটাল চত্বরে ঢুকে কিভাবে দালালি করছো, কি হবে? ঠিক আছে, বেরিয়ে না না কেন করছো সেটা? এর আগেও ধরা হয়েছিল, এর আগেও একে নিয়ে খবর হয়েছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, এই ব্যক্তি কি করে নিয়মিত এরকম কাজ করেন? একেবারে দেখো অয়নদা, নিয়মিত এভাবেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ঢুকে গিয়ে এই যে ব্যক্তি ছাড়াও কিন্তু একাধিক এই ধরনের দালাল আছে, যারা কিন্তু পেশেন্ট পার্টির কাছ থেকে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের রক্তের যে নমুনা, সেই নমুনা তাদেরকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন ল্যাব থেকে তাদের সেই রক্ত পরীক্ষা করার, এবং বিভিন্ন মোটা টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন রক্ত পরীক্ষা করানো হল বলে অভিযোগ। এবং আজকেও কিন্তু এই ধরনের দুজন দালালকে কিন্তু পুলিশ হাতে নাতে পাকড়াও করে এবং তাদেরকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার কিন্তু এই দালাল চক্র যে সক্রিয় রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তা স্থায়ীভাবে সমাধান করতে পারছেন না কলেজ ও হাসপাতাল। কিন্তু প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয় এবং অন্যান্য রোগীর যে পরিজনেরা আছে, তারা স্বাভাবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই নিরাপত্তার মধ্যেই দালাল চক্র পড়ছে। নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কিন্তু সেই কড়াকড়ির ফল রোগীর আত্মীয়রা কি পাচ্ছেন? দেখুন কি বলছেন তারা। কি হবে? না না কোন সেন্টারে এখানে পেশেন্ট পার্টির কাছে নিয়ে গিয়ে কোন সেন্টারে করাস তুই? এখনই করছিলি, ছবি আছে, তুই লোকের পেশেন্টের রিপোর্ট দেখছিলি, সবকিছু নিচ্ছিলি কাগজপত্র, ওইখানে করছিলি, ছবি আছে আমার কাছে। না কোন সেন্টারে দিস তুই? কোন সেন্টারে? কোন সেন্টার? আর জীবনদীপ ডায়াগনস্টিক সেন্টার। আর কি আছে কাছে? তো কিছু আছে, কিছু আছে? আর পেশেন্টকে কি নিয়ে চলে যাস ওখানে নাকি? আমি কালেকশন করতে আসিনি, আমার পেশেন্ট ভর্তি আছে হসপিটালে। আমি এসে আমি কোথাও কাজ করি না। নাম বলে একটা, সেন্টারের নাম বলে একটা। কোন সেন্টার? আমি নিজে কাজ করি। পেশেন্টের নামই বলতে পারছো না তুমি, আর কি বলছো? তোমার পেশেন্ট কি পেশেন্ট? কার্ড দেখি যে ভর্তি আছে, কার্ড দেখি। দেখুন, মিদনাপুর মেডিকেল কলেজে দালাল চক্র, এটা নিয়ে বলার কিছু নেই। এটা বিগত দিনে এগুলো বহুবার ধরে এসেছে। শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্ত জায়গাতেই আপনারা দেখতে যান, সব জায়গাতে কোনো না কোনো ভাবে এই চক্র সক্রিয়। আজকে হয়তো দুজন ধরা পড়েছে, কিন্তু দেখতে গেলে বহু পাওয়া যাবে, এবং সেটার জন্য প্রশাসনকে সক্রিয় হতে অনুরোধ করব। ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বেশি টাকায় বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এই হচ্ছে দালাল চক্রের কাজ। আমরা খবর করি সাধারণ মানুষের সমস্যা থেকে দূর করার জন্য। সেই খবরই করেছিলাম বিষ্ণুপুরে। গত বুধবার দেখিয়েছিলাম যে আবর্জনায় ভরে গেছে বিষ্ণুপুর হাসপাতাল। শেষমেশ আবর্জনা মুক্ত হচ্ছে। নিউজ 18 বাংলার খবরের জেরেই শেষমেশ দেবব্রতর কাছে যাব। দেবব্রত, কেন এতদিন হয়নি? কারা করলো? পুরসভার কি কোনো গাফিলতি ছিল?
একেবারেই দেখো সেই প্রশ্ন উঠছে এতদিন কেন এই আবর্জনা পরিষ্কার করা হয়নি। হাসপাতালের যে আবর্জনা শুধু নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ হাসপাতালে ব্যবহৃত যে ইনজেকশন সিরিঞ্জ, সেলাইনের তার, বিভিন্ন ধরনের জিনিস যেটা যে যত্রতত্র ফেলা যায় না, সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট ভরেছিল হাসপাতাল চত্বরে, অর্থাৎ আউটডোরের পাশে রোগীর আত্মীয়দের বসার জায়গা, সেখানেই পড়েছিল একবার স্তূপ আকারে। চরম সমস্যায় ছিল রোগীর আত্মীয় থেকে শুরু করে সাধারণ মানুষ, রোগীরা সকলেই। সেই খবর আমরা দেখাই, আমরা দেখানোর পরেই কিন্তু নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভা। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভার পক্ষ থেকে সেই আবর্জনা সরিয়ে দেওয়া হয়। একেবারে দুর্দশায় ছিলেন একেবারে। আমি একটু ছোট্ট করে আসবো তোমার কাছে আবার, কি বলছেন দেখুন এখন এই নিউজ 18 বাংলার খবরের জেরে যে সাফাইটা হলো, তাতে কি শান্তি পেয়েছেন রোগীর আত্মীয়রা দেখুন। আগে আমি এসে দেখেছিলাম যে এত অপরিষ্কার, আর এখানে যে টিকিট কাউন্টার এখানে বসে থাকতো একটা বিশাল দুর্গন্ধ বের হতো। এখন এসে মনে হচ্ছে যে বাড়ির মতনই পরিষ্কার লাগছে। তো এখন খুব সুন্দর লাগছে, গ্যাস গন্ধ কিছুই নাই, মনে হচ্ছে সবখানেই বসা যাবে। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি এবং জেলা হসপিটালের সামনের পরিবেশকে নিয়ে ওনারা যে খবর তুলেছিলেন, সেই খবর দেখানোর পরে হসপিটাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এতে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনের অনেক সুবিধা হয়েছে। এখন বর্তমানে হসপিটালের পরিবেশ ঝাঁচকচকে হয়েছে। আগের তুলনায় এখন পরিষ্কার ভালো দেখা যাচ্ছে। সব আবর্জনা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবর্জনা নিয়ে চলে যাচ্ছে। আবর্জনা না, আবর্জনার কাছাকাছি জায়গায় নেই, পরিষ্কার আছে। হসপিটাল চত্বর পরিষ্কার যত থাকবে তত ভালো। আরো একবার চলে যাব প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, এই হয়ে গেল, আবার আবর্জনার স্তূপ হবে, তারপরে আবার খবর করব, তারপরে সাফাই হবে, এরকম নাকি এটা নিয়মিত চলবে সাফাইয়ের কাজটা? একেবারে দেখো, যেমনটা জানানো হচ্ছে যে এইভাবে আবর্জনা পড়ে থাকার কথা নয়। সুপারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিভাবে হয়েছে তারা খতিয়ে দেখছে। তবে তারা জানাচ্ছেন যে এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু আমরা যে স্থান দেখিয়েছি সেটা নয়, সমগ্র হাসপাতাল চত্বর কিন্তু পরিষ্কার করা হয়েছে, আগাছা কেটে ফেলা হয়েছে, হাসপাতাল রীতিমতো ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে। নিশ্চয়ই আমরাও চাইবো এই রকমই ঝাঁ চকচকে থাকুক বিষ্ণুপুর হাসপাতাল, আমাদের যেন খবর করতে না হয়। আর এবার তমলুকে চলে যাব। তমলুকের একটি স্কুলে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ, প্রধান শিক্ষিকায় ঢুকতে বাধা। তমলুকের একটি স্কুলে কেন বাড়িয়ে দেখানো হচ্ছে পড়ুয়ার সংখ্যা, এবং সে যত সংখ্যক পড়ুয়া তার থেকে বাড়িয়ে দেখানো হচ্ছে, দিয়ে টাকা হাতানো হচ্ছে। তমলুকের ডুমরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কতজন পড়ুয়া, কতজনকে দেখানো হচ্ছে, কার বিরুদ্ধে অভিযোগ ঠিক? দেখো, অভিযোগ খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, এবং এই যে অভিযোগ তা কিন্তু সত্যতা পেয়েছে এলাকার মানুষজন, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে মোট ছাত্র সংখ্যা বা পড়ুয়ার সংখ্যা যদি 178 জন হয়, তাহলে উপস্থিত থাকেন দেখা যায় তার অর্ধেকের কিছু বেশি। কিন্তু ওই প্রধান শিক্ষিকা 200 কখনো 178 জনের মিড ডে মিলের টাকা তুলছেন, এবং এই যে টাকা তুলছেন শিক্ষকরা, সহশিক্ষকরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, মানুষজন প্রতিবাদ জানাচ্ছেন। তারা কিন্তু একেবারে জেলা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। জেলা প্রশাসন এলে কি হবে, কোনো ভ্রুক্ষেপ নেই প্রধান শিক্ষিকার, এমন অভিযোগ অয়ন। তার ফলে মানুষজন নিজেরাই কিন্তু ওই প্রধান শিক্ষিকাকে আর স্কুলে ঢুকতে দিচ্ছেন না। কিন্তু সাফার কে করছেন, কারা করছেন? আমি একটু দেখাই অভিভাবকরা কি বলছেন। অভিভাবকরা একজন বলছেন চমকে দেওয়ার মতো, 51 জন পড়ুয়া উপস্থিত আছেন, এদিকে প্রধান শিক্ষিকা দেখাচ্ছেন 151 জন পড়ুয়া উপস্থিত। ভাবা যায় যে মিড ডে মিল চালাইতে যে 151টি তুলেছে, সেদিনে শুধু 51টি ছিল। ভিডিও অফিস থেকে লোক এসে দেখে এই গন্ডগোলটা হয়েছে, বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ম্যাডামকে বাতিল দিতে হবে, এই স্কুলে রাখা যাবে না, ওর মতো ছাত্ররাও চোর হয়ে যাবে। আগে সপ্তাহে ডিম সবজি যেমন তেমন হতো, তবে এই এখন একদমই বাজে খাওয়া হচ্ছে। এই 1 বছরই ম্যাডাম আসার পর থেকে আমরা একটাই চাইছি যে ওই ম্যাডামকে আমাদের স্কুলে রাখা যাবে না। এর আগেই একজন ভদ্রলোক এত সুন্দর কথা বললেন, ছাত্ররাও চোর হয়ে যাবে। সুজিত, ঠেকাতে কি ব্যবস্থা, কেন প্রধান শিক্ষিকা এত বেপরোয়া? বেপরোয়া, ঠিক একেবারে বেপরোয়া, বা লজ্জা তো থাকা উচিত। এরকম একটা অভিযোগ শুধু নয়, একবারে প্রমাণিত অভিযোগ। এলাকার মানুষজন ক্ষিপ্ত, তারা বলছেন বাচ্চারা কি শিখবে,
যদি শিক্ষিকা যিনি পড়াচ্ছেন তার বিরুদ্ধে এই রকম দুর্নীতির অভিযোগ এবং বলা যায় দিনে দেখা যাক কি পদক্ষেপ করা হয়। আমরা কিন্তু লেগে থাকবো, যদি সত্যি দুর্নীতির অভিযোগ থাকে তার বিরুদ্ধে, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হবে না। মিড ডে মিলে একটা দুর্নীতি হয়েছে এটা শুনেছি, বিভিন্ন জন আলোচনা করছেন, এটা তো আর পরীক্ষা করে খাতা পরীক্ষা করে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি। এই প্রসঙ্গটুকু জানতে এসেছি এবং তার যেটা জেনেছি আমরা সেইটুকু ডিপার্টমেন্টালি রিপোর্ট করব মাত্র। ম্যাডামের বক্তব্য যে না এটা এরকমই ছিল, এইরকম বিষয়টা, এবার খাতাপত্র ডিপার্টমেন্টের তদন্ত করে দেখবেন। পিএম পোষণ থেকে অলরেডি ভিজিটে আসছিলেন, ওনারা খাতাপত্র দেখে গেছেন এবং ওনারা তার ডিটেলস কোয়ারি করবেন।